ওয়েলকাম এভরিওয়ান, পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 5th সেমিস্টারে পড়ছো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 5th সেমিস্টারের ডিএসসি 2 এই পেপারের দুটো পার্ট রয়েছে। আজকে আমি আলোচনা করব মডার্ন ট্রান্সফরমেশন অফ জাপান এই পার্টটির ওপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই কাজে আসবে। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই, তো কাজে তোমরা মন দিয়ে পড়াশোনা করছো এটাই ধরে নিব। তো বেশি কথা না বলে চলো দেখে নিই কী কী প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য ডিএসসি 2 জাপানের ওপর ইম্পর্টেন্স রয়েছে। আজকের এই ভিডিওতে আমি 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। প্রথমে আমি 10 নম্বরের প্রশ্ন দেখে নিব কী কী প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন হলো, মেইজি সংবিধান জাপানের জনগণকে কি কি অধিকার দিয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে এই প্রশ্নটি পড়ে যেও। অথবা দিয়ে প্রশ্ন থাকতে পারে, জাপানের সংবিধান রচনার ক্ষেত্রে ইটো হিরোবুমির ভূমিকা উল্লেখ করো। দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই। এইভাবেও প্রশ্নটা হয়, আবার ইটো হিরোবুমির ভূমিকা কতখানি রয়েছে সংবিধান রচনার ক্ষেত্রে, এরকমও প্রশ্ন কিন্তু হয়। কাজে এই প্রশ্নটি কিন্তু গুরুত্ব সহকারে তোমরা পড়ে যেও। দ্বিতীয় প্রশ্ন হলো, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণ কি ছিল? এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। 3 নম্বর প্রশ্ন হলো, মেইজি রেস্টোরেশনকে কি পুনঃপ্রতিষ্ঠা বলা চলে তা আলোচনা করো। অথবা 1867 খ্রিস্টাব্দে জাপানে মেইজি পুনরুত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। পাঠপ্রশ্ন থাকে, এই পুনরুত্থান কি সম্রাটের অবস্থানের কোনো পরিবর্তন এনেছিল? এই পাঠটাতে কিন্তু মেইজি পুনরুত্থানের চরিত্র বা বৈশিষ্ট্য এলেও কিন্তু তোমরা লিখতে পারবে। তো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখে নিব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, জাপানি সাম্রাজ্যবাদের তীব্রতা এবং বৃদ্ধিতে দূরপ্রাচ্যে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমী ভাবধারা মেইজি জাপানের আধুনিকরণে কতটা প্রভাব ফেলেছিল? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন হলো, পূর্ব এশীয় রাজনীতির ইতিহাসে সিমোনোসিক সন্ধির তাৎপর্য কিভাবে ব্যাখ্যা করবে? এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানে সংসদীয় গণতন্ত্রের ব্যর্থতার কারণগুলি নির্ণয় করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। কাজে 10 নম্বরের আমি 7টি প্রশ্ন সাজেশানে দিয়েছি। এই 7টি প্রশ্ন মধ্যেই তোমরা আশা করি কমন পাবে। দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। বিশেষ করে প্রথমের যে দুটি প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্ন তো প্রবল সম্ভাবনা রয়েছে আসার। কাজে প্রত্যেকটা প্রশ্ন পড়ে যেও, তোমরা কমন পেয়ে যাবে এর মধ্যেই। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব কি কি হতে পারে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো, প্রাক পুনঃস্থাপনে জাপানে ডাইমিয়োদের সম্পর্কে আলোচনা করো। ডাইমিয়োদের কি ভূমিকা ছিল সেই সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের। 2 নম্বর প্রশ্ন হলো, পোর্টসমাউথের সন্ধি, এর পটভূমি আসতে পারে, আবার এর শর্ত আসতে পারে, তার তাৎপর্য আসতে পারে। কাজে পোর্টসমাউথের সন্ধি কিন্তু ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন হলো, চীনের ওপর জাপানের 21 দফা দাবি। এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, পার্ল হারবার আক্রমণের ঘটনা টিকা লেখো। জাপান আমেরিকার পার্ল হারবার বোমাবর্ষণ করেছিল, সেই আক্রমণের ঘটনা তোমাকে লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন হলো, জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? পাঠপ্রশ্ন, এই ঘটনায় বিভিন্ন পশ্চিমী রাষ্ট্রগুলির প্রতিক্রিয়া কি হয়েছিল? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মাঞ্চুরিয়া আক্রমণ জাপানের। 6 নম্বর প্রশ্ন হলো, জাপানের চাউল দাঙ্গা সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো, মাঞ্চুরিয়া সংকটে জাতিসংঘের ভূমিকা নিরূপণ করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, তুমি কি মনে করো জাপানের সামরিক ব্যবস্থা সামুরাইদের ওপর নির্ভরশীল ছিল? 9 নম্বর প্রশ্ন হলো, জাপানে সমাজতান্ত্রিক আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে যা জানো লেখো।
10 নম্বর প্রশ্ন হলো সাতসুমা বিদ্রোহ টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন হলো ওয়াশিংটন সম্মেলন সম্পর্কে যা জানো লেখো। ওয়াশিংটন 2022-এ এসছে প্রশ্নটি, তাও আমি দিয়ে রেখেছি। 12 নম্বর প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানে প্রধান অর্থনৈতিক সংস্কারগুলি কি কি ছিল আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হলো জাপানের দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো। পাঠ প্রশ্ন, এই ব্যবস্থা অবসানের কারণগুলি নিরূপণ করো। 14 নম্বর প্রশ্ন হলো কমোডোর পেরি জাপান অভিযান সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন আসে কানাগাওয়ার চুক্তি ও হ্যারিসের চুক্তি সম্পর্কে আলোচনা করো। কোনো একটি চুক্তিও কিন্তু টিকা আসতে পারে। তো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি 5 নম্বরের এই 14টি প্রশ্ন সাজেশানে দিয়ে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্স। অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে যেও। এরপরে আমরা 2 নম্বরের কী প্রশ্ন হতে পারে সেগুলো একবার দেখে নিব। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো ইটো হিরোভূমি কে ছিলেন। 2 নম্বর প্রশ্ন হলো জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল। দেখো এই প্রশ্নগুলো 5এও কিন্তু দিয়েছি, বড়টা পড়া থাকলে তার মধ্যে থেকে তোমরা কিন্তু 2 নম্বর লিখতে পারবে। ইতো হিরোভূমিও সংবিধানের ক্ষেত্রে রয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে কে কবে বিস্ফোরণ ঘটিয়েছিল। 4 নম্বর প্রশ্ন হলো চীনের ওপর জাপানের 21 দফা দাবির সংক্ষিপ্ত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো 1853 সালে জাপানে কমোডোর পেরির অভিযানের উদ্দেশ্যসমূহ কী ছিল। 6 নম্বর প্রশ্ন হলো ইয়ামাগাতা লোবানোভ প্রোটোকলের প্রধান সিদ্ধান্তগুলি কী ছিল। 7 নম্বর প্রশ্ন হলো জাপানের সংবিধান রচনায় কাউন্ট ইটোর ভূমিকা কী ছিল। 8 নম্বর প্রশ্ন হলো জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল কেন। 9 নম্বর প্রশ্ন হলো জাপান কেন জাতিসংঘ পরিত্যাগ করে। 10 নম্বর প্রশ্ন হলো টোকুগাওয়া পর্বে জাপানে সামুরাইদের ভূমিকা নির্ণয় করো। 11 নম্বর প্রশ্ন হলো জাইবাৎসু ব্যবস্থা বলতে কি বোঝো। 12 নম্বর প্রশ্ন হলো 1880 থেকে 1920 পর্যন্ত জাপানের রাজনৈতিক দলগুলির বিবরণ দাও। 13 নম্বর প্রশ্ন হলো জাপানে শিন্টো ধর্ম জনসাধারণের সম্রাটের প্রতি আনুগত্য ও উগ্র জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে কিভাবে কাজ করত। এরপরে আরও কতগুলো রয়েছে একটু দেখে নিই। 14 দাগের প্রশ্ন হলো মেইজি যুগের জাপানে শিক্ষা ব্যবস্থায় তুমি কি উন্নতি দেখো। 15 নম্বর প্রশ্ন হলো তানাকা মেমোরিয়াল বলতে কি বোঝো। 16 নম্বর প্রশ্ন হলো টোকুগাওয়া শগুনতন্ত্রের গুরুত্ব আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন হলো চতুর্শক্তি চুক্তি বলতে কি বোঝো। আবার পঞ্চশক্তিও আসতে পারে, 9 শক্তিও আসতে পারে, কিন্তু আমি শুধু প্রশ্নে চতুর্শক্তি চুক্তি দিয়ে রেখেছি। ওয়াশিংটন সম্মেলনে পেয়ে যাবে এগুলো। 18 নম্বর প্রশ্ন হলো চীন জাপান যুদ্ধের দুটো কারণ ও দুটো গুরুত্ব লেখো। চীন জাপানটা গতবারে বড় প্রশ্ন এসছে, তাই আমি বড় প্রশ্ন দিইনি। দুটো কারণ আসতে পারে বা দুটো গুরুত্ব আসতে পারে, তাই এইভাবে দিয়ে রেখেছি যাতে 5 নম্বরের এলেও তোমরা যেন লিখতে পারো আর কি। 19 নম্বর প্রশ্ন হলো রুশ জাপান যুদ্ধের দুটি কারণ ও দুটো গুরুত্ব লিখো। একই রকম এই প্রশ্নটিও গতবারে এসছে, তাই আমি 2-এ দিয়ে রেখেছি। 20 দাগের প্রশ্ন হলো ইঙ্গো জাপান মৈত্রী জোটের দুটি কারণ ও গুরুত্ব লেখো, বা শর্ত দুটিও আসতে পারে, এটাও গতবারে এসছে, বড় প্রশ্ন এসছে। 21 দাগের প্রশ্ন হলো জাপানের দুটি সামাজিক শ্রেণীর নাম লেখো। 22 দাগের প্রশ্ন হলো মেইজি সংবিধান কবে কার নেতৃত্বে গৃহীত হয়। 23 দাগের প্রশ্ন হলো মেইজি পুনরুত্থান বলতে কি বোঝো। 24 দাগের প্রশ্ন হলো শগুনতন্ত্র বলতে কি বোঝো। 25 দাগে এগুলো বলতে কি বোঝো, এগুলো বলতে এই নিচে দেওয়া আছে যেগুলো ডাইমিও, বুসিডো, রোনিন, হেইমিন, সিম্বুন, কোতাকু ঘটনা, এগুলো 2 নম্বরে কিন্তু আসতে পারে। তো এক জায়গায় আমি দিয়ে রেখেছি। এই হচ্ছে 2 নম্বরের 25টি দাগ দিয়ে রেখেছি। এর মধ্যেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে 10টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে পড়ে যেও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সাথে তোমরা কমেন্টেও জানাতে পারো
সেখানেও আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তো এই হলো ডিএসসি 2 জাপানের উপর যে প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আর ফাইনাল পরীক্ষাকে বেশি দিন সময় নেই, তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।